ঈদযাত্রার আরও খবর জানাতে এখন যাচ্ছি রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজেদ সাদেক। সাদেক, ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? সড়কে যানজটের কি খবর আছে আপনার কাছে? সড়কে অত্যধিক যানজট আমরা কিছুক্ষণ আগে পরিদর্শন করেছি। বিশেষ করে সায়দাবাদ যে গেটওয়ে দিয়ে সত্যিকার অর্থে আন্তঃজেলা বাসগুলো চলে যায়, সেখানে আমরা দেখেছি যে একদম চলাচলের মতো অবস্থানে। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে এখানে যারা এসছেন স্বল্প দূরত্ব থেকে শুরু করে দূরবর্তী যে জায়গাগুলো রয়েছে, তারা অভিযোগ করেছেন এখানে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। তার সাথে সিন্ডিকেশনের একটি অভিযোগ তারা করছেন যে তারা ঠিকমতো টিকিট পাচ্ছেন না। যদি তাদেরকে বেশি টাকা দেওয়া হয় সেক্ষেত্রে তারা টিকিট পাচ্ছেন, এ ধরনের একটি অভিযোগ অনেক যাত্রী করেছেন। আমরা কাউন্টারম্যানদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে অনলাইনে টিকিট সার্কুলার করার কারণে এ ধরনের অবস্থা আসলে তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই বিশেষ করে অনেকে বলছেন যে তারা ফজর হওয়ার আগ থেকে কিন্তু এখানে অবস্থান করছেন তাদের ঢাকা ছাড়ার জন্য, তাদের নিকটাত্মীয়ের কাছে যাওয়ার জন্য। কিন্তু এই জায়গাগুলোতে আসলে যে ধরনের নৈরাজ্য বলে অভিযোগ করছেন যে এখানে নৈরাজ্য চলছে, বেশি টাকা দিলে আসলে তারা টিকিট পাচ্ছেন এবং বেশি টাকা না দিলে তারা টিকিট পাচ্ছেন না বলে তাদের অভিযোগ রয়েছে। এই সায়দাবাদ পুরো বাস টার্মিনাল জুড়েই কিন্তু অসংখ্য মানুষ অপেক্ষা করছেন। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে লোকাল বাসগুলো আছে ঢাকায় চলাচল করে, সেগুলো কিন্তু এখন দূরবর্তী বাস হয়ে গেছে এবং সেখানে তারাও কিন্তু স্বল্প দূরত্ব থেকে শুরু করে এখন দূরবর্তী দূরত্বে মানুষকে নিয়ে যাচ্ছে অত্যধিক বেশি টাকা নিয়ে। তো এই ছিল আসলে সার্বিক চিত্র এই ঘরমুখো মানুষের ঢাকা ছাড়ার। লিমা, জানছিলাম ঘরমুখো মানুষের সড়ক যাত্রার খবর। এখন যাচ্ছি গাজীপুরের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদের কাছে। নাসির, মহাসড়কে যানজট এবং গাড়ির চাপ কেমন দেখছেন? লিমা, আমি আছি গাজীপুরের বিআরটি প্রকল্পের যে ফ্লাইওভার উপরে। এটা হলো আমার পিছনে ফ্লাইওভারের উপরের দৃশ্য। যে সমস্ত যানবাহনগুলো ঢাকা থেকে উত্তরবঙ্গে যাচ্ছে সেগুলো সরাসরি যেগুলো যাচ্ছে সেগুলো ফ্লাইওভারের উপর দিয়ে আসতেছে। তো ফ্লাইওভারে উঠেই তাদেরকে প্রায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় শুধু যানজটের কারণে। ফ্লাইওভারের দুই পাশে অন্ততপক্ষে 12 কিলোমিটার জুড়ে রয়েছে গাড়ির প্রচণ্ড চাপ এবং সেই থেমে থেমে আস্তে আস্তে গাড়িগুলো এগিয়ে যাচ্ছে। আর আমরা যদি দেখাই যে ফ্লাইওভারের নিচে যে সমস্ত যাত্রীরা গাজীপুর থেকে বিভিন্ন গন্তব্যে যাবেন তারা ফ্লাইওভারের নিচে অবস্থান করছেন এবং যাত্রীর তুলনায় যানবাহন অত্যন্ত অপ্রতুল। প্রচুর হাজার হাজার যাত্রী এখানে অপেক্ষা করছেন, যানবাহন তেমন নেই তাদেরকে নেওয়ার জন্য। আর যে সমস্ত যানবাহনগুলো এখানে আছেন তারা তাদের সাথে দর কষাকষি করছেন অতিরিক্ত ভাড়ার জন্য, যার জন্য বেশিরভাগ যাত্রী এখনও ঠায় দাঁড়িয়ে আছেন গাজীপুরের চৌরাস্তা এই স্টেশনে। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় আমরা দেখেছি যে যাত্রীদের চাপ অনেক বেশি। এখানে ঢাকার টাঙ্গাইল হয়ে যে সমস্ত যাত্রীরা যাবেন চন্দ্রা মোড়ে এসে তারা বেশিরভাগ যানবাহন বিপাকে পড়ছে। রাস্তার চন্দ্রার দুই ধারে প্রায় 10 কিলোমিটার জায়গা জুড়ে গাড়ির অধিক চাপ রয়েছে এবং তারা ধীরে ধীরে এই চন্দ্রা এলাকা তারা পার হচ্ছে। তাছাড়া কালিয়াকৈর চন্দ্রা এলাকা পার হওয়ার পরেই তারা এখানে প্রায় অন্তত 30 কিলোমিটার কোনো যানজট নেই। শুধুমাত্র চন্দ্রা এবং গাজীপুর চৌরাস্তা এলাকা পার হতেই যাত্রী এবং যানবাহনের কয়েক ঘন্টা সময় লেগে যাচ্ছে। এই ছিল আমাদের গাজীপুরের হাইওয়ের অবস্থা। গাজীপুর থেকে জানছিলাম মহাসড়কে যানজটের খবর। এবার যাচ্ছি মুন্সিগঞ্জে, সেখানে আছেন স্থানীয় করেসপন্ডেন্ট মঈনুদ্দিন সুমন। সুমন, পদ্মা সেতুর দুই প্রান্তের সড়কের কি অবস্থা? আমি রয়েছি 21টি জেলার দ্বার প্রান্ত দক্ষিণবঙ্গের পদ্মা সেতু টোল প্লাজার সামনে। গতকালের চিত্রটা এখানে যেহেতু গাড়ি ছিল প্রচুর পরিমাণে মোটরসাইকেল, তবে আজকে সেই চিত্রটা ভিন্ন। গাড়ির চাপ রয়েছে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে পাড়ি দিতে পারছে এই পদ্মা সেতু টোল প্রদান করেই তারা পাড়ি দিতে পারছে। তো সকাল থেকেই বেশ কিছু গাড়ি পার হয়েছে, তবে এখন বেলা বাড়ার সাথে সাথে চাপটা কিছুটা কমে গিয়েছে, তবে গাড়ি আসছে স্বাচ্ছন্দ্যে পাড়ি দিচ্ছে পদ্মা সেতু। তবে আমরা যেটি দেখতে পেয়েছি এখানে অত্যাধিক পরিমাণের ট্রাক রয়েছে, যেগুলির মধ্যে
গরুর ব্যাপারী বা গরু ব্যবসায়ী বা খামারিরা যারা গরু বিক্রি করতে ঢাকায় এসেছিলেন তারা ট্রাক যোগে প্রায় 50-60 জন প্রতিটা ট্রাকের মধ্যে করে এই পাড়ি দিচ্ছে পদ্মা সেতু। এটা সংখ্যাটাই বেশি, তবে মোটরসাইকেল সংখ্যা খুব কম এবং দূরপাল্লার বাস রয়েছে। অপর প্রান্ত দিয়ে জাজিরা হয়ে ঢাকার উদ্দেশ্যে খালি বাসগুলি ঢাকার দিকে যাচ্ছে। তারা আবার এই বাসগুলি যাত্রী নিয়ে আবার দক্ষিণবঙ্গের দিকে যাবে। এছাড়া ঢাকা চিটাং মহাসড়কের অবস্থা চাপ রয়েছে গাড়ির, কিন্তু কোথাও যানজট নেই। তবে পদ্মা সেতুর যেই টোল আদায়ের রেকর্ড 1 বছরের এই পর্যন্ত সর্বোচ্চ টোল আদায় করেছে 5,42,00,000 টাকা এবং যানবাহন পারাপার করেছে প্রায় 52,000। গতকালকের তথ্য, এটি বাংলাদেশে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এটাই সর্বোচ্চ সংখ্যক টোল আদায়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জানছিলাম ঘরমুখো মানুষের ঈদ যাত্রার খবর। এবার ঈদে 1 লাখ টাকার গরু কোরবানি দিতে শুধু কসাইয়ের পেছনে খরচ করতে হবে 20,000 টাকা। রাজধানীর কসাইরা বলছেন অভিজ্ঞ কসাইদের পেতে গুনতে হবে বাড়তি টাকা। এদিকে বাজার গরম, পশু কোরবানির ধারালো ছুরি, দা, বটির দরদামে। মাংস কাটার সরঞ্জামগুলো গেল বছরের তুলনায় দাম কিছুটা বেড়ে বিক্রি হচ্ছে 200 থেকে 2,000 টাকা পর্যন্ত। কোরবানির আগে প্রস্তুতির এমন ব্যস্ত চিত্রের খবর জানাচ্ছেন সেলিম মালিক। ঈদুল আজহা মানে কুরবানির প্রস্তুতির মহাযজ্ঞ। গরু ছাগল কেনার সঙ্গে সঙ্গে জমে উঠেছে দা, ছুরি আর বটির বাজার। হাতুড়ে টুকটাক শব্দে সরগরম কামাশালা। চলছে নতুন যন্ত্র তৈরি ও শান দেয়ার ধুম। 20টা বানাইতাম, এখন 40টা বানাই। আবার কাস্টমারের কাজ আছে, নতুন কাজ, পুরান কাজ, কাস্টমারের লোয়া নিয়ে আসে। রাজধানীর ধারালো অস্ত্রের দোকানগুলোতে ক্রেতাদের বেশ চাপ। এখানে কোনো টুকরি নাই। দোকানিরা বলছেন গত বছরের তুলনায় দাম বৃদ্ধির সঙ্গে বিক্রিও বেড়েছে। গেল বছর আমি 500 টাকা করে নিয়েছিলাম, 500 550 গেল বছর। হ্যাঁ, এবছর ওটা চাচ্ছে আপনার এটা কত 900 টাকা যাচ্ছে। 200 টাকা পিসের স্প্রিং এর ছুরি ভালোটা, নরমাল নিলে 150 টাকা থেকে 100 টাকা দাম। আর চাপাটি 1000 টাকা পিস ভালো মানের। নতুন অস্ত্রের বাড়তি দাম এড়াতে পুরাতন ছুরি শান দিয়ে নিচ্ছেন অনেকে। চাকু আনছি 5টা, বটি 2টো আর একটা চাপাতি। এই ছোট ছুরিটা আমরা দাঁড় দিতে নেই 30 টাকা, ঠিক আছে? আর বড় চাপাটিটা আমরা 100 টাকা পিস নেই দাঁড় দেওয়ার লেগে। এবার তেঁতুল কাঠের খাটিয়ার চাহিদা কম বলে জানালেন ক্রেতারা। পাটি বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকায়। 60 ইঞ্চি এর দাম হবে 500 টাকা। এর ছোট একটা আছে 300 টাকা, সর্বনিম্ন 250 টাকা। ছোট সাইজ হচ্ছে 250 টাকা, বড় সাইজ হচ্ছে 300 টাকা, 350 টাকা। তবে রাজধানীবাসীর কুরবানির গুরুত্বপূর্ণ অংশ কসাই। সকাল সকাল লাখ টাকার গরু কাটতে অভিজ্ঞ কসাইদের পেছনে গুনতে হবে 20,000 টাকা। 1 লাখ টাকা কিনলে 20,000 টাকা, আনারি কষাটা বানাইলে 5,000 6,000 তো বানাইতারে। আরাম করে দিয়ে করাইলে ফার্স্ট টিমে 200 টাকা হাজারে, আর 10টার পরে হইলে একটু কম, 12টার পরে হইলে আরো কম, সন্ধ্যাবেলা হইলে এক গরু 10,000। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা ইয়াসমিন। কাল পবিত্র ঈদুল আজহা, তাই ঈদে বাড়ি ফেরা মানুষের প্রচণ্ড ভিড় বাস এবং ট্রেনে। মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে এবং বাড়তি ভাড়া নেওয়ার কারণে ভোগান্তিতে পড়েছে ঘরমুখো মানুষ। রাজধানীর সাইনবোর্ড থেকে সায়দাবাদ লোকে লোকারণ্য, নির্ধারিত দামে মিলছে না কোনো টিকিট। সায়দাবাদ বাস কাউন্টারগুলোতে এমন অভিযোগ যাত্রীদের। টিকিট পেলেও যানজটের কারণে বেশ কয়েক ঘন্টা পরে নির্ধারিত গন্তব্যে রওনা হচ্ছেন মানুষ। রাজধানীর অভ্যন্তরে চলাচল করা লোকাল বাসগুলোতেও মানুষ দূরবর্তী গন্তব্যের জন্য যাচ্ছেন। এতে ঢাকায় বাসের সংকট দেখা দিয়েছে। এছাড়া ঢাকার আশেপাশের জেলাগুলোতে প্রচণ্ড ভিড় থাকায় যাত্রীদের বিকল্প উপায়ে রওনা হয়েছেন অনেকেই। এদিকে কমলাপুর রেল স্টেশনে ভিড় রয়েছে যাত্রীদের। ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস সকাল 6:15 ছাড়ার কথা থাকলেও এখনও কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছায়নি। ঈদ যাত্রার আরো খবর জানতে এখন যাচ্ছি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? ট্রেন কি সময় মতো ছাড়ছে? এ নিয়ে কি খবর আছে আপনার কাছে?
ফারজানা মোটেই সময় মতো ছাড়ছে না। সকাল থেকে আপনি নিশ্চয়ই বলেছেন যে পর্যটক এক্সপ্রেস যেটি কক্সবাজারে ছেড়ে যাওয়ার কথা সেটি 6টা 15 মিনিটে ছাড়ার কথা থাকলে এখন 10টা বেজে গেছে, সেটি এখন পর্যন্ত প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি। আর আমার পেছনে যেটি আছে রংপুর এক্সপ্রেস, সেই রংপুর এক্সপ্রেসটি আসলে 9টা 10 মিনিটে ছাড়ার কথা রয়েছে, এখন 10টা বেজে গেছে, এখন পর্যন্ত এটি ছাড়েনি। এর কারণ হতে পারে যে এখানে যে অতিরিক্ত যে যাত্রী আপনি দেখতে পাচ্ছেন, এই অতিরিক্ত যাত্রীরা কিন্তু এখানে এসেছেন। অসংখ্য মানুষ স্ট্যান্ডিং টিকিট কেটে এই জায়গাতে অবস্থান করছেন এবং খুব ঝুঁকি নিয়ে, আমরা আপনাকে যদি ক্যামেরার চোখে দেখাতে চাই যে এখানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে তাদের মা বাবারা এখানে ছাদে আরোহণ করেছেন। অসংখ্য ছোট ছোট শিশু এবং অসংখ্য কর্মজীবী মানুষ যারা ঢাকায় ছিলেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন, ছাদে অবস্থান করছেন এবং যে ভেতরের যে প্ল্যাটফর্ম তার যে অবস্থা তার চেয়ে প্রায় দ্বিগুণ মানুষ কিন্তু এই ছাদে অবস্থান করছে। এর কারণ হতে পারে যে স্বল্প মূল্যে তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার যে বিষয়টি সেটি তারা নিশ্চিত করার জন্য ছাদে উঠেছেন। তবে এই নিয়ে কোনো তৎপরতা কিন্তু আমরা দেখিনি। এখানের যে স্টেশন মাস্টার থেকে শুরু করে রেল কর্তৃপক্ষ কিংবা যে পুলিশ আনসার অন্যান্য সময় আমরা যেটা দেখে থাকি সেটি আসলে আজকে আমরা লক্ষ্য করিনি। আর প্রতিটি ট্রেনে কিন্তু আধা ঘন্টা থেকে 45 মিনিট করে দেরিতে ছেড়ে যাচ্ছে, এটি আপনাকে বলতে পারি। তো এই ছিল সর্বশেষ অবস্থা। ফারজানা, আমরা জানছিলাম ঘরমুখো মানুষের ট্রেন যাত্রার খবর। শেষ সময়ে উত্তরাঞ্চলে যানবাহনের চাপ রয়েছে। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন ও যাত্রীদের চাপ এখনও অব্যাহত রয়েছে। যানবাহন সংকটের কারণে বিভিন্ন স্টেশনে বিপুল পরিমাণ যাত্রীদের অপেক্ষা করতে দেখা যাচ্ছে। টঙ্গী থেকে শালনা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ সড়কে যানবাহনের সংখ্যা অধিক হওয়ায় দীর্ঘ সারিতে ধীরে ধীরে চলাচল করছে যানবাহন। এছাড়া ঢাকা টাঙ্গাইল যমুনা সেতুর মহাসড়কে 25 কিলোমিটার জুড়ে দীর্ঘ সারিতে থেমে থেমে চলাচল করছে যানবাহন। শেষ সময়েও যানবাহনের চাপ রয়েছে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে, তবে কোথাও যানজটের ভোগান্তি নেই। এদিকে ঈদযাত্রায় দক্ষিণবঙ্গের প্রবেশপথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে নিজ গন্তব্যে ছুটছেন দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষ। পদ্মা সেতুর কল্যাণে এই পথে এবারের ঈদ যাত্রাও বিড়ম্বনাহীন ও নির্বিঘ্ন। নৌপথ দিয়ে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। মানিকগঞ্জে পাটুরিয়া ও রাজবাড়ির দৌলতদিয়া নৌপথে শেষ মুহূর্তে যাত্রী পরিবহনের কিছুটা চাপ বেড়েছে। দর্শক, এখন যাচ্ছি টাঙ্গাইলে, সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসেন, কথা বলছি তার সাথে। মোহাম্মদ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এখনকার চিত্র কেমন দেখছেন? যানজট কি আছে? আজকে ভোর থেকে শুরু হয়েছে আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে বাইপাস এলাকায়। এখানে আমরা যেটা দেখছি যে আমরা দেখছিলাম ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ চিত্র। ঈদ যাত্রার আরো খবর জানতে এখন যাচ্ছি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? ট্রেন কি সময় মতো ছাড়ছে? এ নিয়ে কি খবর আছে আপনার কাছে? ফারজানা, মোটেই সময় মতো ছাড়ছে না। সকাল থেকে আপনি নিশ্চয়ই বলেছেন যে পর্যটক এক্সপ্রেস যেটি কক্সবাজারে ছেড়ে যাওয়ার কথা সেটি 6টা 15 মিনিটে ছাড়ার কথা থাকলে এখন 10টা বেজে গেছে, সেটি এখন পর্যন্ত প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি। আর আমার পেছনে যেটি আছে রংপুর এক্সপ্রেস, সেই রংপুর এক্সপ্রেসটি আসলে 9টা 10 মিনিটে ছাড়ার কথা রয়েছে, এখন 10টা বেজে গেছে, এখন পর্যন্ত এটি ছাড়েনি। এর কারণ হতে পারে যে এখানে যে অতিরিক্ত যে যাত্রী আপনি দেখতে পাচ্ছেন, এই অতিরিক্ত যাত্রীরা কিন্তু এখানে এসেছেন। অসংখ্য মানুষ স্ট্যান্ডিং টিকিট কেটে এই জায়গাতে অবস্থান করছেন এবং খুব ঝুঁকি নিয়ে, আমরা আপনাকে যদি ক্যামেরার চোখে দেখাতে চাই যে এখানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে তাদের মা বাবারা এখানে ছাদে আরোহণ করেছেন। অসংখ্য ছোট ছোট শিশু এবং অসংখ্য কর্মজীবী মানুষ যারা ঢাকায় ছিলেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন, ছাদে অবস্থান করছেন এবং যে ভেতরের যে প্ল্যাটফর্ম তার যে অবস্থা তার চেয়ে প্রায় দ্বিগুণ মানুষ কিন্তু এই ছাদে অবস্থান করছে। এর কারণ হতে পারে যে স্বল্প মূল্যে তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার যে বিষয়টি সেটি তারা নিশ্চিত করার জন্য ছাদে উঠেছেন। তবে এই নিয়ে কোনো তৎপরতা কিন্তু আমরা দেখিনি। এখানের যে স্টেশন মাস্টার থেকে শুরু করে রেল কর্তৃপক্ষ কিংবা যে পুলিশ আনসার অন্যান্য সময় আমরা যেটা দেখে থাকি সেটি আসলে আজকে আমরা লক্ষ্য করিনি। আর প্রতিটি ট্রেনে
কিন্তু আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট করে দেরিতে ছেড়ে যাচ্ছে, এটি আপনাকে বলতে পারি। তো এই ছিল সর্বশেষ অবস্থা। ফারজানা। খেলার খবর ক্রিকেট। 2023 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার নেপথ্যে সাকিব তামিমের দ্বন্দ্ব ও কোচিং স্টাফদের মধ্যকার মতপার্থক্যের ভূমিকায় সবচেয়ে বেশি ছিল বলে উঠে এসেছে বিসিবির তদন্ত কমিটি প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, হেড কোচ চঞ্জিকা হাথুরুসিংহের নাসুমের গায়ে হাত তোলার সংবাদটিও গণমাধ্যমের কাছে ফাঁস করেন তামিম ইকবাল ও সাবেক বোর্ড পরিচালক জালাল ইউনুস। এছাড়াও বিশ্বকাপ চলাকালীন খেলোয়াড় ও বোর্ডের মধ্যে বিশ্বাসের ঘাটতি খুঁজে পেয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। ড্রেসিং রুমের তথ্য ফাঁস, গণমাধ্যমে খেলোয়াড়দের একে অপরকে ব্যক্তিগত আক্রমণের কারণে দলীয় পারফরমেন্সের আরও বেশি অবনতি ঘটে। তাছাড়াও বিশ্বকাপের ঠিক আগে কোচ, কোচিং প্যানেল ও অধিনায়ক পরিবর্তন করার কারণে দলীয় ভারসাম্য নষ্ট হয়েছে বলে উল্লেখ করা হয় তদন্ত প্রতিবেদনে। ঈদের আগের দিনে ট্রেন, বাসে উপচে পড়া ভিড় যাত্রীদের, ট্রেনের শিডিউল বিপর্যয় আর বাসে অতিরিক্ত ভাড়া ও জ্যামের ভোগান্তি নিয়ে ঘরমুখো মানুষ ছুটছেন। রাজধানীর বাস টার্মিনালগুলোতে টিকিট না পাওয়া এবং সময় মতো বাস না পেয়ে লোকাল বাস, পিকআপ অথবা ট্রেনের ছাদেও ঢাকা ছেড়েছেন লাখো মানুষ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। কর্মের শহর ছেড়ে আপন নিড়ে ফেরার তারা। ভোর থেকেই মহাসড়কে একটা পরিবহনের জন্য এমন প্রতীক্ষা হাজারো মানুষের। তীব্র প্রতিযোগিতা শেষে নগরবাসীর কেউ লোকাল বাসে চড়েই রওনা হয়েছেন দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য। ঈদের স্বল্প ছুটি অথবা স্বল্প দূরত্বের চিন্তায় যারা কাউন্টারে এসেছেন, আজকে তাদের কপালে চিন্তার ভাঁজ। টিকিট নেই বেশিরভাগ কাউন্টারে। অনেক কাম ধরে বসে আছি, বাজে অবস্থা, যাইতাম পারতেছি না, ফুলাফান লইয়া। টিকিটটা দিচ্ছে না আমাদের, একটা বাসে তো মিনিমাম 50টার উপরে সিট, 10টা 8টা সিট বের করে খালি গাড়িগুলো তারা ছাইরা দিতেছে, কিন্তু যাত্রী নিয়ে যাচ্ছে না। সিন্ডিকেট করে ওরা, আমরা কি বলবো, যাত্রীরা তো কিছু বলার নাই। এরা যেমনি খুব এমনি তো জানে বলে কাস্টমার যাইবই, বেশি নিলেও যাইবই। বরাবরের মতো এবারও কয়েকশো টাকা বাড়তি নিচ্ছে কাউন্টারগুলো, যদিও এর বিপরীতে নানা যুক্তি দাঁড় করান তারা। আমাদের ফেয়ার ভাড়া, আগের ভাড়া, ঈদের ভাড়া যে নরমাল বাজারে কিনতেছি। কাউন্টারে 2-4টা সিট যদি রাস্তায় বেসে, এই সিটগুলো না খালি থাকবে, এটা রাস্তা থেকে উঠবো। কিশোরগঞ্জে গত 2 বছর ধরে এক টাকা বেশি নেওয়া না। ট্রেনের হুইসেলের শব্দে হুড়োহুড়ি করে প্ল্যাটফর্মে ভাগ্যবান টিকিট পাওয়া ব্যক্তিরা। স্ট্যান্ডিং টিকিট পেতে ব্যর্থ হওয়াদের বেশিরভাগই ঠিকানা ছাদ। শিশু থেকে নারী প্রচণ্ড রোদের ঝুঁকির তোয়াক্কা না করেই আপন গন্তব্যে ছুটেছেন। দেশে যেমন সবাই মা বাপ আছে, হ্যাঁ, আত্মীয় স্বজন সবাই মিলে দিলে একটা ঈদ করবো, হ্যাঁ, এই আনন্দে যাইতেছি। টিকিট না পাওয়ার কারণে 500 টাকা দিয়ে টিকিট, যেটা স্ট্যান্ডিং টিকিট লইছি। বাড়িতে পরিবার আছে, এই জন্য পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য। মেগাসিটি ছেড়ে প্রিয়জনের সঙ্গে আনন্দ আড্ডায় মুহূর্তের অপেক্ষায় সব কষ্টই যেন ম্লান। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। শেষ মুহূর্তে যানবাহনের চাপ বেড়েছে সড়ক মহাসড়কে, এতে কিছুটা দুর্ভোগে ঘরমুখী মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 20 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ বলছে, সড়কের বিভিন্ন স্থানে যানবাহন বিকল, দুর্ঘটনা এবং অতিরিক্ত যানবাহনের চাপে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নেই কোনো যানজট। চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটেও। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের চিত্র এমন। অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কের 20 কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। থেমে থেমে চলছে যানবাহন, এতে দুর্ভোগে ঈদে ঘরমুখো মানুষগুলো। সবচেয়ে বেশি দুর্ভোগে যারা বাস না পেয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে করে রওনা দিয়েছেন। রাত 8টার সময় রওনা দিয়েছি, চান্দুরা ক্রস করছি সকাল 8টা। ঢাকা থেকে প্রায় 9টার সময় রওনা হয়েছি, এখনও আমরা হাইওয়েতে টাঙ্গাইল পর্যন্ত। এদিকে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। হাইওয়ে পুলিশ বলছে, শেষ সময়ে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন, ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে করে বাড়ি ফিরছেন মানুষ। এতে এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। ঈদযাত্রায় দক্ষিণাঞ্চলের প্রবেশপথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে গন্তব্যে ছুটছেন 21 জেলার মানুষ। দূরপাল্লা যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত প্রাইভেট কার, মোটরসাইকেল, মাইক্রোবাসে করে বাড়ি ফিরতে হচ্ছে অনেককে।
ওদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে শেষ মুহূর্তে যাত্রী ও পরিবহনের কিছুটা চাপ বেড়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। আসলে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু যে মহাসড়ক, এই মহাসড়কে কিন্তু আসলেও যাত্রীরা স্বস্তিতে নেই, অর্থাৎ কোনো স্বস্তি মিলছে না যাত্রীদের। এখানে যানজটের যে চিত্র সকাল থেকে আমরা বলে আসছি, তারও কিন্তু খুব একটা উন্নতি আমরা দেখছি না। অর্থাৎ সকাল থেকেই যে যানজটের সৃষ্টি হয়েছে, সেই যানজট প্রায় একই পর্যায়ে আছে। থেমে থেমে প্রায় মহাসড়কে প্রায় 20 থেকে 25 কিলোমিটার পর্যন্ত সড়কে কিন্তু থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। কখনো কখনো দীর্ঘস্থায়ী হচ্ছে এই যানজট। তো আমি যাত্রীদের সাথে কথা বলেছি, চালকদের সাথেও কথা বলেছি, বিশেষ করে দূরপাল্লার যাত্রীরা তারা বলেছেন মহাসড়কে যেন তারা শৃঙ্খলার যেন অভাব দেখছেন তারা। অর্থাৎ তারা বলছেন পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আরও যদি তৎপর হয় এবং তাদের দায়িত্ব যদি আরও ভালোভাবে পালন করতে পারে, তাহলে হয়তো কিছুটা শৃঙ্খলা ফিরে আসতে পারে। তার জন্য আমি আরেকটা তথ্য জানিয়ে রাখতে চাই, এই মহাসড়কে কিন্তু গত 24 ঘন্টায় যমুনা সেতু পার হয়েছে 64,000-এর উপরে যানবাহন। অর্থাৎ এখানে অনুমান করা যায় এই মহাসড়কে আসলে ঈদের যে আগে যাত্রা, এই যাত্রার যানবাহনের চাপ কতটা তীব্র আকার ধারণ করেছে। তো এই যমুনা সর্বশেষ আমরা জানছিলাম ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ চিত্র। কোরবানির পশুর হাটের খবর জানতে যাচ্ছি গাবতলীতে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, শেষ দিনে পশু কেনাবেচা কেমন দেখছেন? আসলে গরুর কেনাবেচা কিন্তু বেশ জমজমাট বলা যেতে পারে। গাবতলী বাজারে আমি যেটি দেখতে পাচ্ছি যে ক্রেতা বিক্রেতা আসলে বেশ জমজমাট, এবং এখানে যে দামের যে একটা বিষয় রয়েছে গরুর, সেটা হলো যে আজকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে গরুর দাম খুব বেশি একটা কম না। গত কয়েকদিন ধরে আমরা যেটা শুনতে পাচ্ছিলাম যে গরু 20 থেকে 30,000 টাকায় আসলে কম বিক্রি হচ্ছে, কিন্তু আমি আজকে যেটা দেখতে পাচ্ছি যে গরুর দাম বেশ চড়াই বলা যেতে পারে। গত বছরের যে দাম, সেই দামে গরু বিক্রি হচ্ছে, এবং কিছু চাষি বলছে, কিছু খামারি বলছে যে তারা গত বছরের চেয়ে কিছু বাড়তি দামে তারা বিক্রি করতে পারছেন, এবং এই অভিযোগটা কিন্তু করছেন আপনার ক্রেতারাও। তারা বলছেন যে তারা কম দামে গরু কিনতে পারছে না, এবং এক একটি গরুর দাম কিন্তু অনেক বেশি হাঁকা হচ্ছে। আজকে সারাদিন গরু বিক্রি হবে। যেমন আমি এইখানে দুইটি গরু আমরা দেখতে পাচ্ছি যে হলিস্টিন ফ্রিজিয়ানের জাতের দুটি গরু রয়েছে। এই দুটি গরু 8 লাখ টাকায় বিক্রি হচ্ছে। এখানে যে খামারি রয়েছেন, আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি বলবেন যে এই গরু যে বিক্রি করলেন 8 লাখ টাকা, এটা আপনার লাভ হলো না লস হলো? খরচপাতি বাদ দিয়ে কিছু লাভ থাকবে। কি পরিমাণ লাভ থাকতে পারে? 1050 টাকা লাভ থাকবে। আপনি যে এই যে সারা বছর আপনি যে এটা লালন পালন করলেন, এই মাত্র 50,000 টাকা লাভ, আপনার এটা কি আসলে আলটিমেট ক্ষতি না? এগুলো বাড়িতে পালানো হয়, মেয়াসল পালাই যা হয় সেটাই লাভ, তাদের তার বাড়তি কাজ। গত বছর এই দুইটা গরু কত বিক্রি হতো যদি বিক্রি করতে? গত বছরে যে বাজার গেছিল তাতে গত বছরের বাজার সেবার বাজার খারাপ না, ভালো, মোটামুটি ভালো। আচ্ছা, খারাপ না, ধন্যবাদ। আপনার খামারি কথাই জানতে পারলেন যে গরুর দাম আসলে খুব বেশি একটা কম না। এখানে ছোট গরু 60 থেকে 70 এবং 1 লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং মাঝারি যে গরুগুলো সেটি কিন্তু 1 থেকে 2 লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, এবং 2 থেকে 4.5 লাখ 5 লাখ টাকাও কিন্তু গরু বিক্রি হচ্ছে, যেগুলো বড় জাতের, বিশেষ করে হলিস্টিন ফ্রিজিয়ান বা অন্যান্য উন্নত জাতের গরুগুলো, যেগুলো মাংস একটু বেশি। এদিকে ছাগলও কিন্তু বিক্রি হচ্ছে দেদারসে। এখানে 10 থেকে 30,000 টাকায় কিন্তু ছাগল বিক্রি হচ্ছে, খাসিও একই দামে বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে গাবতলী গরুর হাট থেকে খবর। ঈদে রাজধানী নিরাপত্তায় 50টি পেট্রোল টিম কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাতে প্রস্তুতি দেখতে গিয়ে তিনি একথা জানান। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রায় 500 পেট্রোল রাখা হচ্ছে, অলি গলি সব জায়গায় কভার করা হচ্ছে, এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগিতা কামনা করব। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান, আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। তো ছোটোখাটো 2-1টা ঘটনা অনেক সময় ঘটে যায়, যেন এটাও যেন না ঘটে, এই জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিব। যদি কোথাও মামলা না নেয়, তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। কারোরই ছাড়, এটা পুঁটি মাছ হোক, কাতলা মাছ হোক, রুই মাছ হোক, কারোর ক্ষেত্রে আইন সবার জন্য সমান।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দীর্ঘ 23 মাস পর বান্দরবানের রুমা ও থানচি উপজেলা ভ্রমণ পিপাসুদের জন্য খুলে দেওয়া হলো। আজ থেকে সীমিত পরিসরে রুমা ও থানচি উপজেলার দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। বৃহস্পতিবার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে গণবিজ্ঞপ্তি জারি করেন বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি। পাহাড়ি এলাকাগুলোতে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযানের কারণে নিরাপত্তা বিবেচনায় 2023 সালের 16 মার্চ থেকে রুমা ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে অনির্দিষ্টকালে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর দেশের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে এই টাঙ্গুয়ার হাওর জনপ্রিয় একটি পর্যটন স্পট। মেঘালয় পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ সবুজ পানির মধ্যে হিজল করচের বাঘ, নীল আকাশ, আকাশে ভাসতে থাকা সাদা মেঘের ভেলা, এসব কিছু মিলেই সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরকে করেছে প্রকৃতির অপরূপ নৈসর্গ সৌন্দর্যের তীর্থভূমিতে। এবার ঈদের ছুটিতে কয়েক লাখ পর্যটক আসবেন বলে আশা সংশ্লিষ্টদের। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াসের পাঠানো রিপোর্ট। দেখতে অনেকটা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরের মতো, আসলে এটি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের চিত্র। প্রাকৃতিক সৌন্দর্যের যেন লীলাভূমি এই টাঙ্গুয়ার হাওর। এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখে যে কারোরই এখানে আসতে মন চাইবে। প্রায় 100 কিলোমিটারের অধিক জায়গা জুড়ে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর দেশের সর্ববৃহৎ জলাভূমি। হাওরের রানী টাঙ্গুয়ার হাওরে এখন ভরা যৌবন। বর্ষাকালে এই টাঙ্গুয়ার হাওর সাজে অপরূপ রূপে। বর্ষা মৌসুমে পুরো সুনামগঞ্জ জেলাকে দ্বীপের মতো দেখায়। যেদিকে দৃষ্টি যায় শুধুই পানি আর পানি। আর এই কারণে অনেকে সুনামগঞ্জ জেলাকে হাওর কোনার দেশ, পানির দেশ, হাওর জনপদও আখ্যায়িত করেন। দেশের 154টি ছোট বড় হাওরের মধ্যে চোখ জোড়ানো নৈসর্গিক সৌন্দর্যের কারণে বিশ্বব্যাপী এর সুনাম রয়েছে। পর্যটকেরা জানান, টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য নিজ চোখে না দেখলে বিশ্বাস করানো সম্ভব না। ওয়েদার জাস্ট ওয়াও, মানে একদম এত সুদি ছিল, ওয়েদারটা খুব ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে। টাঙ্গুয়ার হাওরে আমার এই প্রথমই আসা এবং পাশাপাশি এই বৃষ্টি স্নাত দিনে খুবই সুন্দর লাগছে হাওরটা। পর্যটকদের সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে টানতে হাউস বোটগুলোকে আকর্ষণীয় করতে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় সুনামগঞ্জ হাউস বোট মালিক সমিতি। ঈদকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে মোটামুটি। তো আমাদের প্রায় 150 থেকে 200 হাউস বোট এখন রেডি আছে টাঙ্গুয়ার হাওরে। এখানে এসে যদি সেফ বোট না করে তাহলে আমরা কিন্তু বিজনেসটা করতে পারবো না, কারণ আমাদের পুরো বিজনেসটাই নির্ভর করতেছে গেস্টরা আসার উপর। তো সেই ক্ষেত্রে আমরা ওই জিনিসটাকে প্রাধান্য দিচ্ছি। এনটিভি নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে চলছে ঈদুল আজহার জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি। সুষ্ঠুভাবে ঈদ জামাত অনুষ্ঠান নিয়ে জেলা ও পুলিশ প্রশাসন, ঈদগাহ কমিটির কর্মকর্তাদের তৎপরতা ও দিন রাতের পরিশ্রমে নামাজের উপযোগী হয়ে উঠেছে শোলাকিয়া ঈদগাহ ময়দান। মুসল্লিদের সুবিধার্থে ঈদের দিন কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও ভৈরব কিশোরগঞ্জ রোডে শোলাকিয়া এক্সপ্রেস নামে 2টি স্পেশাল ট্রেন চলাচল করবে। এদিকে দিনাজপুরের গৌড়ে শহীদ ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। এবারও লাখো মুসল্লির পদভারে মুখরিত হবে এই ময়দান। পুরো ঈদগাহ জুড়ে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন এলাকায় পালিত হচ্ছে ঈদুল আজহা। চট্টগ্রামের পটিয়া ও সাতকানিয়া সহ কয়েকটি উপজেলার 60 গ্রামে পালিত হচ্ছে ঈদুল আজহা। এ উপলক্ষে সকালে ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা। বরিশাল নগরী সহ জেলার 5 উপজেলায় ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। চাঁদপুরের হাজীগঞ্জ, মতলব উত্তর এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার প্রায় অর্ধশত গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর সদর সহ কয়েকটি উপজেলায় পালিত হচ্ছে ঈদুল আজহা। এছাড়া ভোলার 5 উপজেলার বিভিন্ন গ্রামে, ঝিনাইদহ, মাদারীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, ঝালকাঠি, হিলি সহ দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা পালিত হচ্ছে। নির্বাচনের দিনক্ষণ নিয়ে এখনো নির্দিষ্ট করে কোনো পরিকল্পনা করেনি বিসিবি। ঈদের পর বিসিবি সভাপতি দেশে ফিরলে তা নিয়ে আলোচনা করবেন বোর্ড কর্মকর্তারা। এছাড়া বিপিএল এর সময় দল নির্বাচনে ফারুক আহমেদের একক সিদ্ধান্তই বিসিবিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে বলে উল্লেখ করেন বিসিবির 2 বোর্ড পরিচালক মাহবুবুল আনাম ও ফাহিম সিনহা। নিলয় মজুমদারের রিপোর্ট। আগামী অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা বিসিবি নির্বাচন।
হাতে সময় কম থাকায় সভাপতির চেয়ারে বসে টি-20 ইনিংস খেলার ঘোষণা দিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তবে তার নেতৃত্বে অনুষ্ঠিত হওয়া গত বোর্ড মিটিংয়ে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। প্রথম বোর্ড মিটিংয়ে বুলবুলের প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন বিসিবির বর্তমান সহসভাপতি ফাহিম সিনহা। নির্বাচন নিয়ে আমাদের কোনো কথা হয়নি। ওনার প্রথম বোর্ড মিটিংয়ে ওনার ওভারঅল ক্রিকেট নিয়ে যে চিন্তাভাবনা, অল্প টাইমে একটা ফ্রেমওয়ার্ক সাজিয়ে দেওয়ার জন্য যে পরিকল্পনাটা সে করে আসছে এবং এই রকম মানসিকতা রাখে যে নিজেকে সে ওয়ান অফ দ্য ডিরেক্টরই ভাবে, এটা আমার কাছে খুব ভালো লাগলো। তো আমার মনে হয় এখন আমরা এই বিষয়গুলো থেকে সরে এসে ওনাকে আপনাদের তরফ থেকেও সহযোগিতা চাবো যেন ক্রিকেটের ইমেজটা আমরা আবার ফিরিয়ে আনতে পারি। গত বিপিএলে দুর্বার রাজশাহী ও চিটাগাং কিংসকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত সাবেক সভাপতির একক ছিল বলে উল্লেখ করেন বোর্ডের আরেক পরিচালক মাহবুল আনাম। এই বিপিএলকে নিয়ে অনেক কিছু ঘটেছে। আমরা ওনাকে অনেকবার বলেছিলাম যে টিমগুলো ফ্র্যাঞ্চাইজি ফি বা অন্যান্য বাবদ টাকা দিতে পারেনি তাদেরকে খেলার থেকে না নেওয়া, এবং স্পেসিফিক্যালি আমি দুটা দলের কথা বলেছিলাম যে এদেরকে না নেন, কারণ আমরা 5টা দলে যদি আমরা 3টা করেও ম্যাচ খেলে তাহলে সমপরিমাণ ম্যাচ হবে, তবে একটা ক্লিন বিপিএল করে আমরা বেরিয়ে আসতে পারব। একে অপরের গায়ে কাদা ছোড়াছুড়ি খেলা নয়, নির্বাচনের আগে বোর্ডে স্থিরতা ফিরিয়ে আনতে চান পরিচালকরা। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। ঈদুল আজহার জামাত এবং ছুটিকে কেন্দ্র করে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে তিনি জানান, ঈদের ছুটিতে রাজধানীতে দিনরাত প্রতিদিন 500টি পেট্রোল টিম টহল দেবে। আগামীকাল সকাল 7টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে, তবে বৃষ্টি হলে নামাজ হবে বায়তুল মোকাররমে। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। প্রতি বছরের মতো জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত আয়োজিত হবে, তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিমের তদারকি সহ পুরো এলাকা আনা হয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাহাঙ্গীর আলম বলেন, পর্যাপ্ত ব্যবস্থা নেয় নেই কোনো নিরাপত্তা ঝুঁকি। নিরাপত্তা নিয়ে আমি পুরাভাবেই কনফিডেন্ট, জানলা দিলে শতভাগ কনফিডেন্ট যে যেন কোনো ধরনের কোথাও কোনো কিছু না হয়। অলি গলি সব জায়গায় ওই কভার করা হচ্ছে, এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগিতা কামনা করব। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান, আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। রাজধানীবাসীর নিরাপত্তায় 500টি টিম দিন রাত কাজ করবে বলে জানানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশে এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগাহ ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় ঈদগাহ ময়দানের পরিবর্তে সকাল 8টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সন্ধ্যা 7টায় এই ভাষণ প্রচারিত হবে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি এই ভাষণ সম্প্রচার করা হবে। দেশবাসীকে ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানানো সহ রাজনৈতিক দিক নির্দেশনা থাকার সম্ভাবনা আছে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি করা হচ্ছে, তখন এই ভাষণ খুবই তাৎপর্য বহন করে বলে অনেকেই মনে করছেন। কঙ্কা ফ্রিজ প্রেজেন্টস কোরবানির পশুর হাটের খবর। ঈদের আগের দিনে হঠাৎ করেই রাজধানীর পশুর হাটগুলোতে পশুর সংকট দেখা গেছে। এদিকে এই অজুহাতে একদিনের ব্যবধানে রাজধানীর গাবতলী হাটে গরুর দাম 20 থেকে 50,000 টাকা বেড়েছে। হাটে গরু কিনতে আসা বিক্রেতাদের দাবি, গতকাল যে গরুর দাম হাঁকা হয়েছে 1 লাখ টাকা, আজ সেটার দাম চাওয়া হচ্ছে 1,20,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত। এ কথা স্বীকার করছেন বিক্রেতারা। বলেছেন, শেষ দিনে একটু লাভের আশা করছেন তারা। হাটে ছোট আকারে গরু বিক্রি হচ্ছে 60,000 থেকে 1 লাখ টাকায়, মাঝারি আকারের 2 লাখ টাকা পর্যন্ত এবং বড় গরু বিক্রি হচ্ছে 2.5 থেকে 5 লাখ টাকায়।
আকার ভেদে ছাগল বিক্রি হচ্ছে 10 থেকে 30 হাজার টাকায়। তবে শেষ দিনে রাজধানীর পশুর হাটগুলোতে পশুর অপর্যাপ্ততা লক্ষ্য করা গেছে। অধিকাংশ হাটেই ক্রেতা সমাগম হাট গমগম করলেও সেই তুলনায় পশু লক্ষ্য করা যায়নি। এ নিয়ে ক্রেতাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে। কোরবানির পশুর হাটের খবর জানতে এখন চলে যাচ্ছি গাবতলীতে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, শেষ দিনে পশু বেচাকেনা কেমন দেখছেন? গতকাল পর্যন্ত কিন্তু আসলে সত্য ছিল, কারণ গতকাল পর্যন্ত কিন্তু অনেক কম টাকায় গরু বিক্রি হচ্ছে। তবে আজকের চিত্র, গরুর বাজারের চিত্র কিন্তু একেবারে ভিন্ন। আজকে কম টাকায় না, বরং আজকে আরো বাড়তি টাকায় গরু কিনতে হচ্ছে। বিশেষ করে বিক্রেতারা যেটি বলছেন যে গতকালকের চেয়ে আজকে 20 থেকে 50 হাজার টাকা পর্যন্ত কিন্তু গরু বেশি দাম হাঁকা হচ্ছে। অর্থাৎ 1 লাখ টাকার গরু কিন্তু আজকে 1.5 লাখ টাকা পর্যন্ত হাঁকা হচ্ছে। তবে একটি তথ্য জানিয়ে রাখি, শুধু গাবতলী বাজারে কিন্তু গরুর যে ক্রেতা বিক্রেতা অর্থাৎ এদিকে কিন্তু সরগরম চিত্র দেখা যাচ্ছে, কিন্তু অন্যান্য যে বাজার, বিশেষ করে রাজধানীর যে তেজগাঁ বা শাহজাহানপুর বা গোপীবাগ, এইসব বাজারে কিন্তু এইসব হাটে কিন্তু গরুর সংখ্যা কমে গেছে এবং কিছু কিছু বাজারে কিন্তু হাটে কিন্তু গরু একদম প্রায় উধাও হয়ে গেছে। এবং সেই যে গরু আসলে ওই সব জায়গায় যে গরু নাই, সেই গরুর মানুষের অর্থাৎ ক্রেতাদের চাপটা কিন্তু গাবতলী বাজারে কিছুটা বাড়তি মনে হচ্ছে। এই জন্য গরুর দামটাও আমরা কিন্তু বেশি বলে মনে হচ্ছে। এদিকে 1 লাখ টাকায় এখানে কিন্তু 50 হাজার টাকাও কিন্তু গরু বিক্রি হচ্ছে, ছোট আকারের গরু। এবং যেগুলো মাঝারি আকারে সেগুলো কিন্তু 2.5 লাখ টাকার পর্যন্ত কিন্তু মাঝারি আকারে গরু পাওয়া যাচ্ছে এবং 5 লাখ টাকার পর্যন্ত কিন্তু গরু বিক্রি হচ্ছে। যেগুলো বড় আকারে হলিস্টিন ফ্রিজিয়ান সহ অন্যান্য যে ভালো জাতের গরুগুলো, এগুলো 5 লাখ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে আবার ছাগলের দামটা কিন্তু বেশ চড়াই মনে হচ্ছে আমার কাছে, কারণ 1 লাখ টাকার উপরে কিন্তু ছাগলের দাম হাঁকা হচ্ছে। যদিও ছোট আকারের ছাগল কিন্তু 10 হাজার টাকাও কিন্তু বিক্রি হচ্ছে। তবে গাবতলী গরুর হাটের ক্রেতা বিক্রেতাদের সরগরম থাকলেও এখানে পরিবেশটা কিছুটা খারাপ বলা যেতে পারে, কারণ থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এখানকার যে পরিবেশটা কর্দমাক্ত হয়েছে, মানুষ কিন্তু হাঁটতে চলতে কিন্তু কষ্ট হচ্ছে। এবং এখানে যে হাসিল নেওয়া হচ্ছে, 5,000 টাকা করে হাসিল নেওয়া হচ্ছে লাখ টাকায়, অর্থাৎ 5% করে হাসিল নেওয়া হচ্ছে। এটি কারো কারো কাছে এই হাসিলের 5,000 টাকা একটু বাড়তি বলে মনে হচ্ছে। তারা বলছেন যে একটি 2-3 হাজার টাকা হলে হয়তো তাদের জন্য কিছুটা ক্রয় সাধ্য ছিল বা তাদের জন্য স্বস্তিদায়ক ছিল। তো এই ছিল আমার কাছে আজকে গাবতলী বাজার থেকে গরুর হাটের খবর। অধিকাংশ মশলাজাত পণ্যের গরম গেল বছরের তুলনায় এবারের কোরবানি ঈদে কমেছে। কেবল তেজপাতা আর আমদানি করা হলুদ ছাড়া সব মশলার দাম কেজি প্রতি অন্তত 50 থেকে 500 টাকা কমেছে। এলসি সহজে খুলতে পারায় পণ্যের সরবরাহ বেড়েছে, তবে গেল বছরের তুলনায় ক্রেতা কমায় দাম কমেছে বলে জানিয়েছে পাইকারি খুচরা ব্যবসায়ীরা। রাজধানীর কারওয়ান বাজারে গেল কোরবানির ঈদে যে জিরার দাম ছিল কেজি প্রতি 750 থেকে 800 টাকা, এবার তা 600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতি কেজি আদা মান ভেদে 180 থেকে 250 টাকা এবং ভারতীয় ও চীনা আদা 150 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি দেশি রসুন 100 থেকে 160 টাকা, আমদানি করা রসুন 150 থেকে 230 টাকায় বিক্রি হচ্ছে। শুকনো মশলার মধ্যে হলুদ প্রতি কেজি 250 থেকে 400 টাকা, শুকনা মরিচ 180 থেকে 350 টাকা, তেজপাতা 140 থেকে 220 টাকা এবং ধনে গুঁড়া 190 থেকে 280 টাকা দরে বিক্রি হচ্ছে। ভারতীয় জিরা মান ভেদে 600 থেকে 720 টাকা, মিষ্টি জিরা 220 থেকে 250 টাকা, লবঙ্গ 1350 থেকে 1500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলে বন্দরে 4 দিনের ছুটি থাকায় আমদানি রফতানি বন্ধ রয়েছে। শুক্রবার থেকে আগামী সোমবার পর্যন্ত আখাউড়া স্থল বন্দরটি বন্ধ থাকবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। টানা 4 দিন আমদানি রফতানি বন্ধ থাকলেও থেমে থাকবে না দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার। আগামী 10 জুন মঙ্গলবার সকাল থেকে যথারীতি স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রম শুরু হবে। পুশ ইন ও চামড়া পাচার ঠেকাতে সীমান্ত টহল বৃদ্ধি সহ নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি। সীমান্তে পুশ ইন, মাদক এবং চামড়া পাচার ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন 25 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ। খাগড়াছড়ি জেলার বিভিন্ন সীমান্তে অবৈধভাবে পুশ ইন, গবাদি পশু পাচার এবং চামড়া পাচার রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকালে সীমান্তের বিভিন্ন টহল ফাঁড়ি প্রদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান 43 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আহসানুল ইসলাম। বেনাপোল ও শার্শা সীমান্তে বিএসএফের পুশ ইন এবং চামড়া পাচার প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বিজিবি। বাড়ানো হয়েছে টহল। এদিকে সাতক্ষীরা সীমান্তেও কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে বিজিবি।
হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী, রাঙ্গামাটি সীমান্তে চামড়া চোরাচালান ও পুশ ইন প্রতিরোধে বাড়তি সতর্কতা জারি করেছে বিজিবি। এছাড়া চুয়াডাঙ্গা, মেহেরপুর সীমান্ত ও টহল জোরদার করা হয়েছে। জামালপুরে স্বল্প পুঁজি বিনিয়োগ ও সহজ পদ্ধতিতে দেশি জাতের মুরগির বাচ্চা উৎপাদন করে সফলতা পেয়েছেন তরুণ উদ্যোক্তারা। এসব দেশি মুরগির বাচ্চা জামালপুর থেকে যাচ্ছে সারা দেশে। জামালপুর প্রতিনিধি আসমাউল আসিফের পাঠানো রিপোর্ট। চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের কাষ্টসিঙ্গা গ্রামের দুই বন্ধু। ইউটিউবে দেখে উদ্বুদ্ধ হয়ে দেশি জাতের মুরগির ডিম ফুটানো শুরু করেন এই দুই তরুণ উদ্যোক্তা। যৌথভাবে হ্যাচারি শুরু করলেও কয়েক বছরের ব্যবধানে ব্যবসার পরিধি বৃদ্ধি পাওয়ায় এই দুই বন্ধু বর্তমানে আলাদাভাবে হ্যাচারি গড়ে তুলেছেন। এখন আমাদের এলাকায় কমপক্ষে 1 থেকে 150 জন লোক এই পেশায় নিয়োজিত এবং এখান থেকে খুব ভালো টাকা আর্নিং হচ্ছে প্রত্যেক মাসে। প্রত্যেকটা মেশিন 2000-3000 ক্যাপাসিটি, আর আমি মাসে প্রায় 40 থেকে 50,000 বাচ্চা সারা বাংলাদেশ এখন আমি সেল করি। দুই বন্ধু হুমায়ুন কবির ও আল মামুনের সফলতা দেখে অনুপ্রাণিত হয়ে একই এলাকার অনেক তরুণ চাকরি ছেড়ে দেশি মুরগির বাচ্চা উৎপাদন করতে হ্যাচারি স্থাপন করেছেন। এখানে আমার ইনভেস্ট করা লাগে 4 থেকে 5 লাখ টাকা ইনভেস্ট করা লাগে। এখান থেকে আমি 6 থেকে 7 লাখ টাকার মতো এখান থেকে আমি টোটাল বিক্রি করা অবশেষে আমি পাই। চাকরি ছেড়ে মোটামুটি আমার 15টা মেশিন স্টার্ট করি 2000 ক্যাপাসিটি। মান্থলি 1 থেকে 1.5 লাখ টাকা অনায়াসে চলে আসে। জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, উদ্যোক্তারা যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেজন্য সহযোগিতা করা হবে। এছাড়া তাদেরকে বিভিন্ন ঋণ প্রাপ্তির ক্ষেত্রে আমরা বিভিন্ন অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানের কাছে যোগাযোগ করে তারা এই কাজে আরো বেগবান করতে পারে এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। প্রযুক্তি ও কারিগরি সহায়তা, ঋণ সুবিধা, বিপণন সহ সার্বিকভাবে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পের ব্যাপক প্রসার ঘটবে, বদলে যাবে আর্থসামাজিক দৃশ্যপট, এমনটাই প্রত্যাশা সকলের। এনটিভি নিউজ ডেস্ক। আমরা সরাসরি চলে যাচ্ছি প্রধান উপদেষ্টার ভাষণে। পুরো বিশ্বের কাছে দেশের নতুন ঐক্যবদ্ধ ভাবমূর্তি তুলে ধরা যাবে। বিশ্বব্যাপী সবার কাছে জাতি হিসেবে বাংলাদেশের শক্তি সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হবে। ঐকমত্য কমিশন গঠন করা আমাদের একটি দুঃসাহসিক উদ্যোগ ছিল। অন্য কোনো দেশে এমন কোনো নজির নেই। এর মাধ্যমে আমরা জাতি হিসেবে রাজনৈতিক গভীরতার সন্ধান পেয়েছি। রাজনৈতিক ঐক্যে পৌঁছার জন্য ঐকমত্য কমিশনের সঙ্গে সকল দলের দলগত প্রস্তুতি, ঘন্টার পর ঘন্টা কমিশনের সঙ্গে ঐকান্তিক আলোচনা, জাতীয় লাইভ টেলিভিশনের সামনে সকল দলের ঐকমত্যে পৌঁছার একান্ত প্রয়াস আমাদের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি সকল রাজনৈতিক দলের কাছে তাদের সীমাহীন ধৈর্য এবং কমিশনের প্রতি তাদের সহযোগিতা এবং সৌজন্য প্রকাশের জন্য জাতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করে শিগগিরই পূর্ণাঙ্গ জুলাই সনদ তৈরি করে জাতির জন্য একটা নতুন পথ নির্দেশনা রেখে যেতে পারব। এই কমিশনের অভিজ্ঞতার মাধ্যমে দেশের যে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে, আগামী নির্বাচনের মাধ্যমে যদি সেটা বিকাশমানভাবে স্থায়ী রূপ দিতে পারে, তাহলে আমরা ভবিষ্যতের সকল রাজনৈতিক সংকট মোকাবেলা করতে সক্ষম হব। সকল প্রস্তুতি সমাপ্ত করে দেশের সকল মানুষের, কিশোর কিশোরী, তরুণ তরুণী, ছাত্রছাত্রী, কৃষক, জেলে, গৃহিণী, দিনমজুর, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী, শিল্পী সবাই মিলে চেষ্টা করে একটা সুন্দর নিখুঁত নির্বাচন আয়োজন করে নতুন বাংলাদেশের দৃঢ় ভিত্তি রচনা করব। প্রিয় দেশবাসী, আমি জানি আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে। আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে দেশের নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সরকার তাই করছে। এখানে মনে রাখা জরুরি, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার সবগুলোরই প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল বর্বর ফ্যাসিস্টে পরিণত হয়েছিল। এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায়। এমন নির্বাচনের মধ্য দিয়ে যে দল ক্ষমতায় আসে তারাও জনগণের কাছে ঘৃণিত হয়ে থাকে। এই সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ, বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা, এমন একটি নির্বাচন আয়োজন করা
যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে। এই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রাতিষ্ঠানিক সংস্কার। যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোতে যদি সুশাসন নিশ্চিত করা না যায় তাহলে ছাত্র জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে। সংস্কার, বিচার, নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম। সেই বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারবো বলে বিশ্বাস করি। বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার, যা কিনা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায়, সে বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব। এতে আমাদের উপর আপনাদের অর্পিত ম্যান্ডেট ন্যূনতম হলেও বাস্তবায়ন করে যেতে পারব। সেই বিবেচনায় ও ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি। পাশাপাশি বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেক। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক। 1.5 যুগ পরে দেশে সত্যিকারের একটি জনপ্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হবে। বিপুল তরুণ গোষ্ঠী এবার জীবনে প্রথম ভোট দেওয়ার সুযোগ পাবে। এসব লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জাতির কাছে অঙ্গীকারবদ্ধ। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা সকল রাজনৈতিক দল এবং আপনাদের এলাকার প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করে নেবেন, যেন আগামী সংসদের প্রথম অধিবেশনেই যেসব সংস্কারের প্রশ্নে ঐকমত্য অর্জিত হয়েছে তা কোনো প্রকার কাটাছেঁড়া ছাড়াই যেন তারা অনুমোদন করেন। আপনারা ওয়াদা আদায় করে নেবেন যে তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার প্রশ্নে কখনো কোনো প্রকার আপোষ করবেন না এবং দেশের বাইরের কোনো শক্তির কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেবেন না। আপনারা তাদের কাছে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করে নেবেন এই মর্মে যে তারা কখনোই কোনো অবস্থাতেই আপনাদের গণতান্ত্রিক অধিকার ও মানবিক মর্যাদার ক্ষুণ্ণ করবেন না। আপনারা তাদের কাছে অঙ্গীকার আদায় করে নেবেন যে তারা সম্পূর্ণ সততা ও স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করবেন এবং সকল প্রকার দুর্নীতি, দলীয়করণ, টেন্ডারবাজি, সিন্ডিকেটবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ইত্যাদি গণবিরোধী কাজ থেকে নিজেদেরকে সম্পূর্ণভাবে মুক্ত রাখবেন। আমি আপনাদের আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে এবারের নির্বাচন শুধু শান্তিপূর্ণ নির্বাচন করার বিষয় নয়, এটা ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। এই নির্বাচনে পরিচিত দলগুলিই থাকবে, তাদের পরিচিত মার্কাগুলিই থাকবে, কিন্তু ভোটারকে বের করে আনতে হবে যে এই মার্কার পেছনে আপনার কাছে ভোট প্রার্থীরা কে কতটুকু নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত, কে কতটা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা যারা এই নির্বাচনে ভোটার হব তারা অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী। আমরা একটা অনন্য ঐতিহাসিক ভূমিকা পালনের সুযোগ ও দায়িত্ব পাচ্ছি। আমরা জাতির নতুন যাত্রাপথ তৈরি করে দেওয়ার দায়িত্ব পাচ্ছি। আমরা নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টির মহান সুযোগটা পাচ্ছি। আমাদের সুচিন্তিত ভোটের মাধ্যমেই নতুন বাংলাদেশ নির্মিত হবে, শহীদদের রক্তদান সার্থক হবে। আশা করি বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করেই সবাই ভোট কেন্দ্রে যাব এবং দৃঢ়প্রত্যয়ে ভোট দেব। এখন থেকে ভাবনা চিন্তা শুরু করুন, আলোচনা শুরু করুন। এখন থেকে আপনাদের ভোটের গুরুত্বটা বুঝে নিন। আপনার এবারের ভোটের গুরুত্ব ঐতিহাসিক মানদণ্ডে দেখা হবে। প্রিয় দেশবাসী, আমাদের সবসময় মনে রাখতে হবে পতিত ফ্যাসিবাদ ও তার দেশি বিদেশি দোসররা নতুন বাংলাদেশ গড়ার সম্মিলিত প্রচেষ্টাকে পদে পদে বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা নানামুখী অপপ্রচারে লিপ্ত। তারা সবসময় চাইবে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া জাতীয় ঐক্যের শক্তিকে পরাভূত করতে, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রচেষ্টাকে লাইনচ্যুত করতে এবং বাংলাদেশকে পুনরায় করায়ত্ত করতে। আমি আগেও বলেছি, আজ আবারও বলছি, আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে।
পরাজিত শক্তি এবং তাদের সহযোগীরা ওত পেতে বসে আছে আমাদের ছোবল মারার জন্য, আমাদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। আমরা তাদের কিছুতেই এই সুযোগ দেব না। আসুন আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদার বিরুদ্ধে যে কোনো আঘাত প্রতিহত করার উদ্দেশ্যে প্রতিরোধের ঐক্যবদ্ধ সুদৃঢ় প্রাচীর গড়ে তুলি। প্রিয় দেশবাসী, সবাইকে আবার ঈদের শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। এদিকে ঈদুল আজহার দিনে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাজধানীতেও স্বল্প পরিমাণে বৃষ্টি হতে পারে, তবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই। ঈদুল আজহার দিনে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কম থাকবে। শুধুমাত্র দেশের পূর্বাঞ্চলে অর্থাৎ চট্টগ্রাম এবং সিলেট বিভাগে কিছুটা বেশি হতে পারে অন্যান্য অঞ্চলের তুলনায়। ঢাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম, তবে যেহেতু এখন বর্ষাকাল, ফলে দিনের কোনো এক সময় হয়তো 2-1 পশলা বৃষ্টি হতে পারে, সেটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা ঢাকাতে কম। জাতীয় দলে প্রথমবার আনুষ্ঠানিক অনুশীলনে যোগ দিলেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার সমিত সোম। জানিয়েছেন সিঙ্গাপুরের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না দল। আমি জাস্ট এক্সাইটেড খেলতে, প্রাউড লাগছে খেলা যে দেখছি কত ফ্যান যে আসছে, সাপোর্ট করছে, টিম যে ভালো করছে। সো হোপফুলি আমরা একই জিনিস করতে পারি এগেন্স্ট সিঙ্গাপুর আর ভালো খেলা করতে পারি। টিমটা অনেক ফ্রন্টে স্ট্রং আছে, সব জায়গায় ব্যালেন্স আছে, খুব স্ট্রং আছে, সব জায়গাতেও ইমপ্রুভ করতে পারে। বাট আমার মিডফিল্ডটা খুব ভালো লাগছে লাস্ট খেলা দেখতে। হামজা, সোহেল ভাই, জামালের খুব ভালো খেলছে মিডফিল্ডে, সো এটা খুব ভালো স্ট্রেংথ। আর তারপরে চান্স তো অনেক বানাইছি, গোল আসবে, ডিফেন্স খুব ভালো করছে, কোনো চান্স দিই নাই ভুটানকে। সো মোটামুটি সবাই স্ট্রং আছে, বাট জাস্ট রেডি থাকতে হবে, সিঙ্গাপুর একটু কঠিন ম্যাচ হইবে।